for Insights were joined by senior analyst মোহাম্মদ হুসেন বোখারি তেহরান থেকে। বোখারি সালেব, ইসলামাবাদ শান্তি আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী চুক্তিতে রূপ নেওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ এশিয়া, আমাকে আমন্ত্রণের জন্য। শেষ পর্যন্ত প্রতিটি যুদ্ধই আলোচনায় শেষ হয়, তা 40 দিনের হোক বা 40 বছরের যুদ্ধের পর। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগগুলোর একটি, যা ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সৃষ্টি করেছে, এই সংলাপের দ্বার উন্মোচনের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে, তা সত্যিই প্রশংসনীয়। ইরানি প্রতিনিধি দল এই আলোচনায় প্রবেশ করছে সম্পূর্ণ সন্দেহ নিয়ে, কারণ ইরান আগেও বহুবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে এবং প্রতিবারই সেই প্রক্রিয়া থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই আলোচনাগুলো সফল হওয়ার জন্য দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ইরানের দাবি ও আমেরিকার দাবির মধ্যে যে ব্যবধান, আমার বিশ্বাস সেটি অত্যন্ত বিস্তৃত। ইরানের দাবিগুলো যুক্তিসঙ্গত ও ন্যায্য, তবে একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য অত্যন্ত লাভজনক। এর বিপরীতে আমেরিকার অনেক দাবি, বিশেষ করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে, সরাসরি ইরানের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এই বৈপরীত্যগুলো কিভাবে সমাধান হবে তা অবশ্যই এখনো স্পষ্ট নয়, তবে উভয় পক্ষই আলোচনার টেবিলে তাদের সর্বোচ্চ দাবির অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসতে পারে। তবুও এই মুহূর্তে তাদের মূল দাবিগুলোর মধ্যে গভীর পার্থক্য রয়ে গেছে। দ্বিতীয় বিষয়টি, এবং আমার মতে এটাই এই ধরনের আলোচনার জন্য সবচেয়ে বিঘ্নকারী ও বিপজ্জনক উপাদান, তা হলো ইসরায়েলের ভূমিকা। আমি বিশ্বাস করি ইসরায়েল মোটেই কোনো আলোচনার চেষ্টা করছে না, এবং দুর্ভাগ্যবশত কূটনৈতিক প্রক্রিয়া যেন শেষ পর্যন্ত আবারও যুদ্ধে গড়ায় তা নিশ্চিত করতে তারা যা কিছু সম্ভব সব করছে। ইসলামাবাদের ভূমিকা, যুক্তরাষ্ট্র ও ইরানকে এই আলোচনায় নিয়ে আসার ক্ষেত্রে এর গুরুত্ব কতটা? আমার বিশ্বাস, আমার দৃষ্টিতে পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ যদি এ ধরনের আলোচনার আয়োজনের প্রস্তাব দিত, তাহলে সম্ভবত আমি মনে করি ইরানের পক্ষ থেকে খুবই নেতিবাচক প্রতিক্রিয়া আসতো। পাকিস্তান এই অঞ্চলের অন্যতম সক্রিয় ও সফল কূটনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইসলামাবাদ একসঙ্গে ও গঠনমূলক সম্পর্ক বজায় রেখেছে ওয়াশিংটন, তেহরান, রিয়াদ, বেইজিং এবং অনেক উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে। এ কারণে পাকিস্তান এ ধরনের আলোচনার আয়োজনের জন্য একটি অনন্যভাবে শক্তিশালী ও উপযুক্ত অবস্থানে রয়েছে। ইরানের দৃষ্টিকোণ থেকে আমার বিশ্বাস, পাকিস্তান ইরানি জনগণ, ইরানি সরকার এবং স্বয়ং ইরানের নেতার হৃদয়ে সবচেয়ে প্রিয় দেশ। তাই আমার মতে পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ যদি এই উদ্যোগ নিত, তাহলে তা সফল হতো না। তাহলে আপনার দৃষ্টিতে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের পক্ষ থেকে কি কি ছাড় দেওয়া উচিত বলে মনে করেন? আমরা আগের আলোচনাগুলো পর্যালোচনা করি, এবং এটা শুধু আমাদের মতামত নয় বা কেবল ইরানপন্থী কারো দৃষ্টিভঙ্গি নয়। এটা ওমানের পররাষ্ট্রমন্ত্রী মি বুসাইদির বক্তব্য অনুযায়ী, যিনি ব্যক্তিগতভাবে সেই আলোচনায় জড়িত ছিলেন এবং খুব কাছ থেকে তা পর্যবেক্ষণ করেছেন। মি বুসাইদি বলেন, আগের আলোচনাগুলোতে, যা মূলত পারমাণবিক আলোচনার উপরই কেন্দ্রীভূত ছিল, ইরান আমেরিকানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ছাড় দিয়েছিল এবং উভয় পক্ষই গঠনমূলকভাবে অগ্রসর হয়েছিল। আমার মতে আলোচনায় ইরান ইসলামী প্রজাতন্ত্র খুবই যুক্তিসঙ্গত আচরণ করে। যদি আলোচনা এমনভাবে এগোয় যাতে ইরানি জনগণের অধিকার সংরক্ষিত থাকে, তাহলে ইরানের কোনো আপত্তি নেই। পারমাণবিক ইস্যুতে বিশেষভাবে ইরান প্রথম দিন থেকেই বলেছে যে তারা পারমাণবিক বোমা বানানোর কোনো ইচ্ছা রাখে না। যদি আলোচনায় এমন কোনো ব্যবস্থা নিয়ে কথা হয় যা ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখে, তাহলে ইরান তা মেনে নিতে প্রস্তুত, কারণ তাদের অবস্থান অনুযায়ী তারা এমনিতেই বোমা বানাতে চায় না। কিন্তু যদি আলোচনা ক্ষেপণাস্ত্র, জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা, সরকার পরিবর্তন বা এমন কিছু নিয়ে চলে যায় যা ইসলামী প্রজাতন্ত্র ও তার জনগণের স্বার্থকে হুমকির মুখে ফেলে, তাহলে ইরান অবশ্যই তা মেনে নেবে না। আমি বিশ্বাস করি ইরান এমন ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত, যেখানে সেই ছাড় দেশের মর্যাদা, নিরাপত্তা, অর্থনীতি বা জনকল্যাণের ক্ষতি করবে না।
আপনি আলোচনার মূল বিষয়গুলো নিয়ে বললেন। যুদ্ধোত্তর আঞ্চলিক শৃঙ্খলা কিভাবে বদলাবে, ইসলামাবাদ আলোচনা সফল হলে কি ঘটবে, আর ব্যর্থ হলেই বা কি ঘটবে? এটি খুবই গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং কঠিন প্রশ্ন। আসলে এশিয়া যদি ইসলামাবাদ আলোচনা, যেটি আমি আন্তরিকভাবে সফল হোক চাই, এই যুদ্ধকে দীর্ঘ সময়ের জন্য শেষ করতে পারে, তাহলে দুটি বড় পরিবর্তন ঘটবে। প্রথমত, ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি দেশ হিসেবে যারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে 40 দিন ধরে টিকে থাকতে পেরেছে এবং শেষ পর্যন্ত আলোচনার টেবিলে তাদের দাবি মেনে নিতে বাধ্য করেছে, তারা বিশ্বের উদীয়মান বৃহৎ শক্তিগুলোর একটি হিসেবে আবির্ভূত হবে। দ্বিতীয়ত, পাকিস্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ কিছু ঘটবে। যদি এই আলোচনা সফল হয়, তাহলে পাকিস্তান দুই দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে আলোচনার টেবিলে আনতে পারার জন্য অসাধারণ কূটনৈতিক মর্যাদা ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। এটি হয়তো বিশ্বের একমাত্র দেশ হয়ে উঠতে পারে যেটি এমন একটি কৃতিত্ব অর্জন করেছে। আপনি জানেন, স্বাভাবিকভাবেই পাকিস্তান ও ইরানের শত্রুরা ইসলামাবাদের এই সাফল্যে ক্ষুব্ধ হবে। কিন্তু আমি আমি এটাও খুব স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহ না করুন যদি এই আলোচনা ব্যর্থ হয়, তাহলে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসতে পারে। এবং আমি বিশ্বাস করি এর প্রতিক্রিয়া এমনভাবে ছড়িয়ে পড়বে যে কোনোভাবে পুরো বিশ্বকেই বিপদের মুখে ফেলবে। ইরান তার হাতে থাকা প্রতিটি কার্ড ব্যবহার করবে এবং যুক্তরাষ্ট্র তার সম্পূর্ণ সামর্থ্য কাজে লাগাবে। এবং তখন আমরা যা দেখতে পারি তা হলো রক্তপাত, ধ্বংস এবং বিশৃঙ্খলা গোটা অঞ্চলে, এমনকি তার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তাহলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ইসলামাবাদের জন্য এই আলোচনার গুরুত্ব নিয়ে কথা বলেছি। এখন আপনি কিভাবে দেখেন শান্তি আলোচনার সাফল্য বিশেষ করে ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতাকে প্রভাবিত করবে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। যদি এই আলোচনাগুলো পাকিস্তানের প্রচেষ্টা ও উদ্যোগের মাধ্যমে সফল হয়, তাহলে পাকিস্তানের অবস্থান, যেমনটা আমি আগেই বলেছি, ইরানি জনগণের কাছে, ইরানি সরকারের হৃদয়ে, ইরানি সাধারণ মানুষের মনে এবং সর্বোচ্চ নেতার কাছেও এখনকার চেয়ে অনেক বেশি মূল্যবান হয়ে উঠবে। এমনকি যদি আলোচনা আমেরিকান ও ইসরায়েলি অসৎ উদ্দেশ্য বা চুক্তির শর্ত ভঙ্গের কারণে ব্যর্থও হয়, তবুও পাকিস্তান ইতিমধ্যে ইরানিদের হৃদয়ে একটি ব্যতিক্রমী সুযোগ তৈরি করেছে। আমি আগেও বলেছি অনেক সাক্ষাৎকারে, আমার বিশ্বাস ইরান দ্রুত তার আগের ঘনিষ্ঠ সম্পর্ক উপসাগরীয় দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পুনরুদ্ধার করতে পারবে না, এবং যদি করতেও পারে তাহলে তা অনেক সময় নেবে। ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বছরে $40 বিলিয়নেরও বেশি। আমার দৃষ্টিতে পাকিস্তান এই সুযোগটি কাজে লাগিয়ে করাচি, গোয়াদর বন্দরের অবস্থান উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, এবং আমার বিশ্বাস ইরান খুব আনন্দের সাথে এটি গ্রহণ করবে। পাকিস্তানের এখন এই অর্থনৈতিক সম্পর্কে একটি ব্যতিক্রমী সুযোগ রয়েছে। এটি, আপনি জানেন, ইরান যেসব বন্দর প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো থেকে ব্যবহার করত, সেগুলো সবকিছুরই বিকল্প হতে পারে। এছাড়াও আমি মনে করি যদি পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনকে ইরানের সঙ্গে এই অদ্ভুত এবং ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে বসাতে রাজি করাতে পারে, তাহলে অবশ্যই পাকিস্তান যুক্তরাষ্ট্রকে গ্যাস পাইপলাইনের জন্য কোনোভাবে অনুমতি দিতে বা এগিয়ে যেতে রাজি করাতেও সক্ষম হবে। তাই সামনে অনেক অনেক ভিন্নমত থাকবে, এবং আমি এই দুই দেশের সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। চমৎকার। এখন আঞ্চলিক শক্তিগুলো ইসলামাবাদ আলোচনার নিরপেক্ষতাকে কিভাবে দেখছে সংঘাত নিরসনে? এই অঞ্চলের অনেক দেশ, বিশেষ করে যারা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখে, তারা স্বাভাবিকভাবেই খুশি হবে যে পাকিস্তান তার অনন্য ভূ রাজনৈতিক অবস্থান, দক্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং শক্তিশালী সামরিক বাহিনী ব্যবহার করে অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলোর একটিকে শান্তির পথে এগিয়ে নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। একই সময়ে আমি মনে করি এটা স্বাভাবিক যে কিছু আঞ্চলিক শক্তি, যারা পাকিস্তানকে প্রতিপক্ষ হিসাবে দেখে, তারা এই ভূমিকায় গভীরভাবে ক্ষুব্ধ, এবং পাকিস্তানকে সফল হতে বাধা দিতে তারা যা কিছু সম্ভব সবকিছু করছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, চূড়ান্ত আলোচনার ফলাফল যাই হোক না কেন, যা আমি আশা করি ইতিবাচক হবে এবং কোনোভাবে একটি মূল্যবান অর্জনকে প্রতিনিধিত্ব করবে, পাকিস্তান ইতোমধ্যেই উল্লেখযোগ্য পর্যায়ে সফল
সফল হয়েছে। আমার মতে পাকিস্তান ইতিমধ্যেই তার ভূমিকা কার্যকরভাবে পালন করেছে। এটি অঞ্চলের বন্ধুদের সন্তুষ্ট করেছে, প্রতিপক্ষদের ক্ষুব্ধ করেছে এবং তার রাজনৈতিক ওজন প্রদর্শন করেছে, এবং এজন্য পাকিস্তান সরকারের অভিনন্দন প্রাপ্য।